শুভ সকাল প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের গত ক্লাসে ভাইরাস সম্পর্কে পড়িয়েছিলাম। সেখানে ভাইরাসের বৈশিষ্ট্য, ভাইরাস কাকে বলে, তারপরে ভাইরাসের শ্রেণীবিন্যাস পর্যন্ত পড়িয়েছিলাম। এবং গত ক্লাসে যেটা জিওমেট্রিতে নিয়েছিলাম সেটা ছিল ভাইরাসের সাধারণ গঠন। আজকে আমি তোমাদের পড়াবো। তার আগে তোমাদের পরজীবী সম্পর্কে জানতে হবে। পরজীবী আসলে কারা? আমাদের যেমন মাথার উকুন আছে, তাই না? আমাদের অন্ত্রের মধ্যে কৃমি বসবাস করে। এরা আমাদের ক্ষতি করে, কোনো উপকার করে না। তার মানে পরজীবী হচ্ছে যারা অন্যের শরীরে বসবাস করে, অন্যকে ক্ষতি করে, ক্ষতি সাধন করে, এবং তার বিনিময়ে যে পোষক আছে তার কোনোভাবে সে উপকৃত হয় না। তা এদেরকে বলা হয় পরজীবী। তো ভাইরাস এরকম এক ধরনের সরাসরি পরজীবী না, কিন্তু সে অন্যের পোষক দেহে বসবাস করে, এর পরজীবিতা আছে। তার মানে এরা কোন কোন পোষকের শরীরে অবস্থান করে কোন কোন রোগ সৃষ্টি করে। নির্দিষ্ট ভাইরাসের জন্য নির্দিষ্ট পরজীবী আছে। তো আজকে আমাদের পাঠ ভাইরাসের পরজীবিতা। আজকের পাঠ ভাইরাসের পরজীবিতা। এখন ভাইরাসের যেমন এক একটা ভাইরাস এক একটা প্রাণীকে আক্রমণ করে, এক একটা উদ্ভিদকে আক্রমণ করে। তার মধ্যে একটি উল্লেখযোগ্য ভাইরাস আছে। এরকম পরজীবীর নামগুলি হচ্ছে ভিরিয়ন, প্রিয়ন, ভিরিয়য়েডস। এগুলো তোমাদের বইয়ে এগুলোর নাম তোমরা দেখে থাকবে। আর তাহলে ভাইরাসের সুনির্দিষ্ট পরজীবিতা বলতে আমরা কি বুঝি? ভাইরাস সম্পূর্ণভাবে পোষক কোষের উপর নির্ভরশীল থেকে বংশবৃদ্ধি করে এবং জীবনের লক্ষণ প্রকাশ করে। তাই ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। তাহলে একটা প্রশ্ন, যে ভাইরাসকে কেন বাধ্যতামূলক পরজীবী বলা হয়? কেন বলা হয়? ভাইরাস একটি নির্দিষ্ট পোষক দেহে বসবাস করে এবং ওই নির্দিষ্ট রোগটাই সৃষ্টি করে। সেই জন্য ভাইরাসকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। তাহলে ভাইরাসের পরজীবিতা সুনির্দিষ্ট। যেমন ঠান্ডা লাগার যে ভাইরাস, কোল্ড ভাইরাস, সেটা শুধু মানুষের শ্বসনতন্ত্রকে আক্রমণ করে, তাই না? তাহলে এই ভাইরাসটা হচ্ছে শুধু মানুষের এই যে শ্বসনতন্ত্রের জন্যই সুনির্দিষ্ট। কিছু কিছু ভাইরাস আবার মানুষের ত্বকেও আক্রমণ করে। যেমন চিকেন পক্স ভাইরাস। তোমরা চিকেন পক্সের নাম শুনেছ। চিকেন পক্স হলে কি হয়? শরীরে গুটি গুটি হয়, গুটার মতো বের হয়। এই ভাইরাসটা এটা শুধু শরীরের ত্বককেই আক্রমণ করে। তাহলে এটা হচ্ছে ত্বকীয় ভাইরাস। আর এটা হচ্ছে ত্বকের মধ্যে যেহেতু আক্রমণ করে, তাহলে এই ভাইরাসের আবরণের যে রিসেপ্টর সাইট থাকে, সেই ত্বকটা হচ্ছে ওই ভাইরাসের রিসেপ্টর সাইট। আরও কিছু কিছু ভাইরাস আছে, যেমন স্নায়ুকোষ, অন্ত্রের আবরণী কোষকে, এবং কখনো কখনো কিছু কিছু ভাইরাস স্নায়ুকোষকেও আক্রমণ করে থাকে। তাহলে এরা হচ্ছে স্নায়ুকোষের ভাইরাস। এই পরজীবিতা ছাড়াও কখনো কখনো কোনো সুনির্দিষ্ট থাকে না, সুনির্দিষ্ট কোনো মাধ্যম থাকে না। যেমন তোমরা শুনে থাকবে যে নিপা ভাইরাস। আবার কোনো পশু পাখি থেকেও কোনো কোনো ভাইরাস মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে এই ভাইরাসগুলিকে কি বলা হয়? এই ভাইরাসগুলিকে বলা হয় ইমার্জিং ভাইরাস। মানে এর নির্দিষ্ট কোনো পোষক থাকে না। এরা প্রাণী থেকে উদ্ভিদে ছড়াতে পারে, উদ্ভিদ থেকে প্রাণীতে ছড়াতে পারে, আবার পশু পাখি থেকে মানুষে ছড়াতে পারে, মানুষ থেকে পশু পাখিতে ছড়াতে পারে। এরা হচ্ছে ইমার্জিং ভাইরাস। কি ভাইরাস বললাম?
ইমার্জিং ভাইরাস মানে এদের নির্দিষ্ট কোনো পরজীবিতা থাকে না বা পোষক থাকে না, ওরা একজন থেকে আরেকজনে ছড়াতে পারে কিংবা এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে ছড়াতে পারে। যেমন উদ্ভিদ থেকে মানুষে আসতে পারে, মানুষ থেকে আবার উদ্ভিদে যেতে পারে, আবার পশু পাখি থেকেও মানুষে আসতে পারে। তাহলে এই মাধ্যমগুলো কি কি, উদ্ভিদ থেকে প্রাণীতে কিভাবে আসবে, তাই না? যেমন ভাইরাস কি করে, নির্দিষ্ট পোষকের মাধ্যমে হয়, কারো সংস্পর্শে গেলে এই ভাইরাসটা আক্রমণ করে। বিভিন্ন ভাইরাস আছে, তার মধ্যে টিএনবি ভাইরাস, এইচআইভি ভাইরাস, পোলিও ভাইরাস, এই ভাইরাসগুলো আছে। তাহলে ইমার্জিং ভাইরাস সম্পর্কে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। আর এই ভাইরাসের বিভিন্ন পরজীবীর মধ্যে একটি হচ্ছে ভিরিয়ন, নিউক্লিক অ্যাসিড। ভিরিয়ন তাহলে কি, ভিরিয়ন কাকে বলে? নিউক্লিক অ্যাসিড, ভিরিয়ন নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে ক্যাপসিড সহযোগে গঠিত একটি সংক্রমণক্ষম সম্পূর্ণ ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। আমরা এক কথায় বলতে পারি ভাইরাসের যে ক্ষুদ্রতম কণা তাকে বলা হয় ভিরিয়ন। নিউক্লিক অ্যাসিড ও একে ঘিরে ক্যাপসিডের যে একটি আবরণ এবং সংক্রমণক্ষম ভাইরাস কণাকে বলা হয় ভিরিয়ন। আচ্ছা, তাহলে সংক্রমণ ক্ষমতাবিহীন তো কখনো কখনো ভাইরাস থাকে, আর এই সংক্রমণ ক্ষমতাবিহীন ভাইরাসের মধ্যে কোনো নিউক্লিক ক্যাপসিড থাকে না। নিউক্লিক ক্যাপসিড কি? ক্যাপসিড হচ্ছে একটি আবরণ, আর এই আবরণটি হচ্ছে নিউক্লিক অ্যাসিড দ্বারা তৈরি, সেই জন্য এটাকে বলা হয় নিউক্লিক ক্যাপসিড। তাহলে যেগুলো সংক্রমণ ক্ষমতা ভাইরাস নয় ওগুলিতে নিউক্লিক ক্যাপসিড থাকে না। তাহলে আমরা কি বুঝলাম? ভাইরাসের পরজীবিতা, তারপরে ইমার্জিং ভাইরাস কারা, আর ভাইরাসের যে ভিরিয়ন হচ্ছে ভাইরাসের একটি ক্ষুদ্রতম কণা, এর ভিরিয়ন হচ্ছে সংক্রমণ ক্ষমতা সম্পন্ন, কারণ এটার মধ্যে কি থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড থাকে আবরণ। আর যেটি সংক্রমণ ক্ষমতাবিহীন সেটাতে নিউক্লিক ক্যাপসিডের আবরণ থাকে না। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? তাহলে এই একটি গেল ভিরিয়ন, আরেকটি আছে প্রিয়ন। তাহলে ভিরিয়ন কিসের ক্ষেত্রে থাকে? ডিএনএ এর ক্ষেত্রে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ এর ক্ষেত্রে থাকে। আর ভিরয়েডস থাকে আরএনএ এর ক্ষেত্রে। তাহলে ভিরয়েডস থাকে বলে আচ্ছা, ভিরয়েড হচ্ছে সংক্রামক একসূত্রক বৃত্তাকার আরএনএ কে বলা হয় ভিরয়েডস। ভিরয়েডস হচ্ছে এরা কয়েক শত নিউক্লিয়েট নিয়ে গঠিত, নিউক্লিওটাইড নিয়ে গঠিত। তাহলে নিউক্লিওটাইড কি? নিউক্লিওসাইডের সাথে যখন একটি ফসফেট যুক্ত হয় তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। তোমরা নিউক্লিওসাইড সম্পর্কে যেমন ডিএনএ ক্ষেত্রে যে গঠনটা থাকে, যেমন এডিনিন, গুয়ানিন, থায়োমিন, সাইটোসিন, এগুলো মিলে একত্রিত হয়ে তৈরি হয় নিউক্লিওসাইড। আর এই নিউক্লিওসাইডের সাথে যখন একটি ফসফেট গ্রুপ যুক্ত থাকে তখন তাকে বলা হয় নিউক্লিওটাইড। তোমাদের বইয়ে একটি শব্দ আছে পিএসটিভিডি, এটা কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ। তাহলে এর পূর্ণরূপ কি হবে? পিএস মানে হচ্ছে পি দিয়ে পটেটো, স্পিন্ডল, পিএস, এস দিয়ে হচ্ছে স্পিন্ডল, টি দিয়ে হচ্ছে টিউবার, এবং বি দিয়ে হচ্ছে ভিরয়েড। তার মানে যেহেতু পটেটো, স্পিন্ডল, টিউবেল, ভিরয়েড, তাহলে এটি একটি উদ্ভিদ ভাইরাস, আর এটি একটি হচ্ছে আরএনএ ভাইরাস। তাহলে আমি যেহেতু বলছি যে ভিরয়েড থাকবে আরএনএ এর ক্ষেত্রে, আর ভিরিয়ন থাকবে ডিএনএ এর ক্ষেত্রে। বুঝতে পারছো? তাহলে এই ভিরিয়ন যে বর্তমানে আমরা জানি হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, এর নাম আমরা কমই শুনে থাকি।
হ্যাঁ, তাহলে এই হেপাটাইটিস ডি রোগের জন্য দায়ী যে ভাইরাস কণা সেটা হচ্ছে ভিরয়েডস। তাহলে হেপাটাইটিস ডি এর জন্য দায়ী কোনটা? ভিরয়েডস। মনে রাখতে হবে। তাহলে ভিরয়েডস আরেকটি শব্দ আছে পরজীবিতার মধ্যে, সেটা হচ্ছে প্রিয়ন। প্রিয়ন হলো এক প্রকার সংক্রামক সত্তা যা শুধু প্রোটিন দিয়ে গঠিত। প্রিয়ন হলো এক প্রকার সংক্রামক সত্তা যা শুধুই প্রোটিন দিয়ে গঠিত। হ্যাঁ, এরা পোষক কোষের জিনোমে প্রবেশ করে নতুন প্রিয়ন সৃষ্টি করতে পারে এবং পোষক দেহে রোগ সৃষ্টি করতে পারে। ভাইরাস কি? ভাইরাসই একটা রোগ সৃষ্টিকারী সত্তা। ভাইরাস ইজ এ ভাইরাস, তাই না? তো যেখানে এই ভাইরাসের আনাগোনা থাকবে সেখানে সে রোগ সৃষ্টি করবেই, এটা তার বৈশিষ্ট্য। আর এই বৈশিষ্ট্য কখনো কখনো এর মধ্যে আবার উপকারিতা আছে। উপকারিতা কি? শুধু ভাইরাস দিয়ে ভাইরাসকে মারা যায়। সেজন্য কি করে বিজ্ঞানীরা? ভ্যাকসিন তৈরি করে, টিকা তৈরি করে। ওই ভাইরাস দিয়ে কিন্তু টিকা তৈরি করে, বুঝছো? ভাইরাস দিয়ে ভাইরাসকে মারতে হয়, মানে কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো, বুঝতে পারছো? তাহলে এখানে একটি শব্দ আসছে জিনোম। জিনোম শব্দটা জিনের সাথে সম্পর্কিত। তাহলে জিনোম কাকে বলে? একটি জীবকোষে অবস্থিত জিন সমষ্টিকে একত্রে জিনোম বলে। আমরা জানি জিন হচ্ছে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী সত্তা। তাহলে এই জিনের মধ্যে যখন একত্রে সকল জিন সমষ্টিকে একত্রে বলা হয় জিনোম। এই শব্দটা আমরা কোথায় পেলাম? প্রিয়নের মধ্যে। তাহলে প্রিয়ন হলো এক প্রকার সংক্রামক সত্তা যা শুধু প্রোটিন দিয়ে গঠিত। এরা পোষক কোষের জিনোমে প্রবেশ করে, মানে জিনের অভ্যন্তরে প্রবেশ করে নতুন প্রিয়ন সৃষ্টি করে এবং সেখানে কি করে? পোষক দেহে রোগ সৃষ্টি করতে পারে। এরা শুধু প্রাণীর রোগ সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এই প্রিয়ন কে আবিষ্কার করেছে? প্রিয়ন আবিষ্কার করেছে বিজ্ঞানী স্ট্যানলি প্রিয়নের আবিষ্কারক। তাহলে এটি কিভাবে আবিষ্কৃত হলো? বিজ্ঞানী স্ট্যানলি ভেড়ার স্ক্র্যাপি রোগে এটি প্রথম পর্যবেক্ষণ করেন। এই জন্য তাকে নোবেল পুরস্কারও প্রদান করা হয়, সেটা হচ্ছে 1997 সালে। আচ্ছা, প্রিয়ন দিয়ে মানুষের স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়। মানুষের শরীরে বিভিন্ন ধরনের তন্ত্র আছে, যেমন শ্বসনতন্ত্র, তারপরে স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র। তাহলে এই প্রিয়নের জন্য দেখো সুনির্দিষ্ট পরজীবিতা, এটা হচ্ছে প্রিয়ন মানুষের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে থাকে। এরা মানুষের কুরু রোগ এবং ভেড়া এবং ছাগলের স্ক্যাপি নামক এক প্রকারের রোগ তৈরি করে হচ্ছে প্রিয়ন। আরেকটি পরজীবিতা, সেটা হচ্ছে স্যাটেলাইট হলো কেবল নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত সত্তা যা পোষক কোষের মধ্যে অন্য একটি ভাইরাসের সুনির্দিষ্ট প্রতিলিপি সৃষ্টি করতে পারে। প্রতিলিপি কাকে বলে? যেমন আমার অনুরূপ অন্যরকম আরেকটি প্রতিলিপি বা অনুলিপি, কপি টু কপি। হ্যাঁ, একে বলা হয় প্রতিলিপি বা অনুলিপি। তো এরকম স্যাটেলাইট এরকম প্রতিলিপি তৈরি করতে পারে। তবে যখন কোনো প্রোটিন আবরণ দ্বারা স্যাটেলাইট আবদ্ধ হয় তখন তাকে স্যাটেলাইট ভাইরাস বলা হয়। তো এই প্রোটিন আবরণ দিয়ে যখন কোনো একটি আবৃত হয় তখন তাকে বলা হয় স্যাটেলাইট ভাইরাস। যখন কোনো প্রোটিন আবরণ দ্বারা স্যাটেলাইট আবদ্ধ হয় তখন তাকে বলা হয় স্যাটেলাইট ভাইরাস। তাহলে এই যে আমরা কতগুলো পরজীবিতা সম্পর্কে, ভাইরাসের কতগুলো পরজীবিতা, সুনির্দিষ্ট পরজীবিতা সম্পর্কে জানলাম। তাহলে এর মধ্য থেকে তোমরা একটা ক্লাস ওয়ার্ক করে নিতে পারো। ক্লাস ওয়ার্কটা কি হবে? সেটা হবে ভিরয়েডস এবং প্রিয়নের মধ্যে পার্থক্য। এই আলোচনার মধ্যে তোমরা নিশ্চয়ই বলে ফেলতে পারবে, একটা পার্থক্য হলেও তো বলা যাবে, তাই না? যেমন ভিরিয়ন কি, ভিরয়েড এবং প্রিয়নের মধ্যে একটি সুনির্দিষ্ট পার্থক্য আছে। যেমন ভিরিয়নের মধ্যে ডিএনএ থাকে, ভিরয়েডের মধ্যে কি থাকে? আরএনএ থাকে, এবং প্রিয়নের মধ্যে
নিউক্লিক অ্যাসিডই থাকে না। যেহেতু আমরা নিউক্লিক অ্যাসিড কি, নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএ এই দুটি তো নিউক্লিক অ্যাসিড, তাহলে এই প্রিয়নের মধ্যে ডিএনএ আরএনএ কোনোটাই থাকে না। তাহলে প্রথমটিতে কি থাকবে, ডিএনএ থাকবে, দ্বিতীয়টিতে থাকবে আরএনএ এবং তৃতীয়টিতে থাকবে না ডিএনএ এবং মানে নিউক্লিক অ্যাসিডই থাকবে না। তাহলে পার্থক্যের ছকটা আমরা কিরকম করতে পারি? আচ্ছা, ছক তো তোমরা সবাই যেন স্কেলের সাহায্যে করে নিবে। প্রথমে দিবে বিরিয়ন, তারপরে এই যে ভিরয়েড, ভিরয়েড আর হচ্ছে প্রিয়ন। কেমন? ভিরয়েড, প্রিয়ন। তাহলে এখানে কি থাকবে? ডিএনএ, এখানে থাকবে আরএনএ, আর এখানে কোনোটি থাকবে না, মানে নিউক্লিক অ্যাসিড থাকবে না। নিউক্লিক অ্যাসিড থাকে না। তাহলে এগুলো একটি। আরেকটি হচ্ছে এই যে এতে প্রোটিন থাকে, বিরিয়নের মধ্যে প্রোটিন থাকে, তারপরে ভিরয়েডের মধ্যে প্রোটিন থাকে না, আর প্রিয়নের মধ্যে এতে শুধু প্রোটিন থাকে, এই পার্থক্যটা আমি যেভাবে লিখতেছি তোমরা খাতায় লিখে রাখো, সব বইয়ের মধ্যে এরকম গোছানো থাকে না। বুঝতে পারছো? তারপরে দেখো 3 নম্বরে কি হবে? উদ্ভিদ এবং প্রাণীর রোগ সৃষ্টি করে। বিরিয়ন কি করে? উদ্ভিদ এবং প্রাণীর রোগ সৃষ্টি করে। উদ্ভিদ ও প্রাণীর রোগ সৃষ্টি করে। তাহলে এই ভিরয়েড যেহেতু আরএনএ, এটি শুধু উদ্ভিদে রোগ সৃষ্টি করে, আর প্রিয়ন শুধু প্রাণীর রোগী সৃষ্টি করে। প্রিয়ন শুধু প্রাণীর রোগ সৃষ্টি করে। হ্যাঁ, বুঝতে পারছো? তাহলে এই যে ভাইরাসের পরজীবিতার মধ্যে আমরা এই তিনটাকে মেনলি ধরবো। তাহলে আমরা ভাইরাসের পরজীবিতার মধ্যে কি কি দেখলাম আজকে? সেগুলো হচ্ছে ভিরিয়ন, ভিরয়েডস, প্রিয়ন, স্যাটেলাইট। এই চারটি সম্পর্কে নিশ্চয়ই খুব ভালো ধারণা পেয়েছো। আর এই চারটি হচ্ছে, এই তিনটির পার্থক্য তোমরা পড়বা। এখন আসো, আমি গত ক্লাসে তোমাদের ভাইরাসের গঠন, সাধারণ যে গঠন এগুলো পড়িয়েছিলাম। তাহলে আমরা শুধু 3টি ভাইরাসের গঠন ভালোভাবে শিখে নিব। এই 3টি ভাইরাস কি? এই 3টি ভাইরাসের মধ্যে প্রথমে হচ্ছে টিএমবি ভাইরাস, তারপরে এইচআইভি ভাইরাস, আর হচ্ছে টিটোফাজ ভাইরাস। দেখো, এই 3টি ভাইরাস হচ্ছে টিএমবি উদ্ভিদ ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। এইচআইভি ভাইরাস হচ্ছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, আর টিটু হচ্ছে টিটোফাজ ভাইরাস। তাহলে আমরা এই 3টি ভাইরাস ভালো করে পড়ে নিব। আজকে আমি এখান থেকে তোমাদের এই টিএমবি ভাইরাসটি পড়াচ্ছি, মানে টোবাকো মোজাইক ভাইরাস।
টোবাকো মোজাইক ভাইরাসের চিত্রটা আমরা কিভাবে আঁকবো? এটি হচ্ছে টোবাকো টিএমবি, তাহলে এটাতে আরএনএ থাকবে। আরএনএ কি এক সূত্র। প্রথমে দেখো একটি এভাবে তোমরা আউটলাইন দিয়ে নিবা। অনেক সুন্দর ভাইরাসটা দেখতে, যদিও রোগ সৃষ্টি করে থাকে তাও দেখতে সুন্দর, তাই না? এই যে দেখো, এটা হচ্ছে কোর, হ্যাঁ, মজ্জা, কোর বা মজ্জা। এটা কি এক সূত্র হলো না? এক সূত্র। তাহলে এরকম একটা আঙ্গুরের থোকার মতো এভাবে আঙ্গুরের থোকার মতো দিয়ে দিবা। এই দেখতে পাচ্ছ? অনেক সুন্দর হয়েছে না? এটি হচ্ছে টিএমবি ভাইরাস, হ্যাঁ। আর এটাকে ছোটবেলা বিস্কুট খেতে না, ছোট ছোট বিস্কুট ফুলের মতো, কি বিস্কুট বলে? পাইনাপেল বিস্কুট। এই বিস্কুট দেখো, এটাকে যদি প্রস্থচ্ছেদ করা হয়, হ্যাঁ, মাইক্রোস্কোপের নিচে দেখলে আমরা এটাকে কিরকম দেখতে পারি। অনেক সহজ আঁকা। একটা গোল বৃত্ত আঁকতে হবে এবং এর বাইরে দিয়ে এই যে এরকম বিস্কিটের মতো এই ফুলগুলো দিয়ে দিতে হবে, পাপড়িগুলো। ঠিক আছে? তাহলে এখানে কোনটাকে কি বলা হয়? এই হচ্ছে, আচ্ছা, এই দুইটাই কিন্তু টিএমবি ভাইরাসের গঠন বা গঠন চিত্র। তাহলে আমরা নিচে লিখব টিএমবি। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ। আর এটা নিচে লিখব টিএমবি ভাইরাসের গঠন। এই যে এটা হচ্ছে আরএনএ সূত্র। এটি হচ্ছে আরএনএ সূত্র। আর এখান থেকে এটাকে বলা হয় ক্যাপসুমিয়ার। ক্যাপসুমিয়ার। আর এই যে পুরো যে স্তরটা, এটা হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড। আর আরেকটি আছে, যখন এই একটা দেখে দেখানো হবে সেটা হচ্ছে ক্যাপসোমিয়ার। আর এই সবগুলো একসাথে হচ্ছে ক্যাপসিড, পুরো একটা আবরণ। আর এখানে দেখো একটা ফাঁকা স্থান আছে, এটা কোর। কোর কি? কোর বা মজ্জা। এটাকে কোর বলা হয়, কোর বা মজ্জা। ঠিক আছে? তোমরা এরকম সুন্দর করে, আমার চেয়েও সুন্দর করে তোমরা চিত্রগুলি আঁকবে, বাসায় প্র্যাকটিস করবে। তাহলে এই সম্পর্কে আমরা এখন জেনে নিই যে এই গঠনে কোনটাকে কিভাবে পড়ব। তাহলে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমবি ভাইরাস, এটি একটি উদ্ভিদ ভাইরাস। আর এখানে থাকে আরএনএ। এটিকে দেখতে কেমন? এটি হচ্ছে দণ্ডাকৃতি, সোজা এবং ফাঁপা। এর আরেকটি নাম আছে, এটা হচ্ছে নিকোটিনা ভাইরাস। টোবাকো তো আমরা তামাককেই বুঝি, আর তামাকের মধ্যে কি থাকে? নিকোটিন। সেজন্য এটাকে নিকোটিনা ভাইরাসও বলা হয়। যেমন মানুষের বিভিন্ন নাম থাকে না, এক নাম ডাক নাম থাকে, প্রতিষ্ঠানের নাম থাকে, সেরকম একটি ভাইরাসেরও বিভিন্ন নাম থাকে। আচ্ছা, এটি তামাক গাছে কি করে? মোজাইক রোগ সৃষ্টি করে, সেজন্য এটাকে টোবাকো মোজাইক ভাইরাস বলা হয়। এর দৈর্ঘ্য প্রস্থে প্রায় 17 গুণ।
দৈর্ঘ্য প্রস্থের প্রায় 17 গুণ। টিএমবির দৈর্ঘ্য 280 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার এবং প্রস্থ 15 ন্যানোমিটার থেকে 18 ন্যানোমিটার। আরএনএ এবং প্রোটিন দিয়ে এটি গঠিত। আরএনএ এবং প্রোটিন দিয়ে টিএমবি ভাইরাস গঠিত। এর বাইরে একটি পুরো প্রোটিন আবরণ থাকে। প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। টিএমবি ভাইরাসের বাইরে একটি প্রোটিন আবরণ থাকে, এই আবরণটার নাম হচ্ছে ক্যাপসিড। ক্যাপসিড ক্যাপসোমিয়ার নামক বহু উপ একক দ্বারা গঠিত। এই যে ছোট ছোট পাপড়িগুলি আছে না, এগুলি ক্যাপসোমিয়ার। এই ক্যাপসিড এক একটা উপ একক মানে অসংখ্য ক্যাপসোমিয়ার নামক একটি উপ একক দ্বারা গঠিত। এই এক একটা হচ্ছে এক একটি উপ একক, এক একটা পাপড়ি। আমরা বলতেছি পাপড়ি, আসলে এই প্রতিটা হচ্ছে ক্যাপসোমিয়ার নামক একটি উপ একক দ্বারা গঠিত। আচ্ছা, এরা কি করে? এই উপ এককগুলো দেখো, এখানে দেখতে একটা আঙ্গুরের থোকার মতো মনে হচ্ছে না? এই উপ এককগুলো একটির সাথে আরেকটি সজ্জিত হয়ে আঙ্গুরের মতো একটি গঠন তৈরি করে। এর দেখতে আঙ্গুরের থোকার মতো মনে হয়। আচ্ছা, তাহলে ক্যাপসিডের অভ্যন্তরে এক সূত্রক আরএনএ কোর আছে। এই যে ক্যাপসিড, এর অভ্যন্তরে যে এক সূত্রক আরএনএ কোর বা মজ্জা আছে। হ্যাঁ, আচ্ছা, আরএনএ সূত্রটি প্রায় 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। কয়টি? 6500টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত। ওজন হিসেবে এর শতকরা প্রায় 95 ভাগই প্রোটিন। তাহলে এই একটি টিএমবি ভাইরাসে ওজন হিসেবে যদি 100% হয়, তাহলে আর 95 ভাগই প্রোটিন, আর বাকি 5 ভাগ হচ্ছে আরএনএ। 95 ভাগ প্রোটিন আর বাকি 5 ভাগ হচ্ছে আরএনএ। টিএমবির আণবিক ওজন 37 মিলিয়ন ডাল্টন এবং আরএনএর আণবিক ওজন হচ্ছে 2.4 মিলিয়ন ডাল্টন। হ্যাঁ, প্রত্যেকটি প্রোটিন উপ একক বা সাব ইউনিটের আণবিক ওজন হচ্ছে 17,000 ডাল্টন। তাহলে প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আজকে কি পড়লাম? ভাইরাসের পরজীবিতা সম্পর্কে পড়লাম এবং একটি ভাইরাসের গঠন পড়ে নিলাম। সেটি হচ্ছে টিএমবি টোবাকো মোজাইক ভাইরাসের গঠন। তাহলে তোমাদের আজকে ক্লাস ওয়ার্ক ছিল ভিরিয়ন, ভিরয়েড এবং প্রিয়নের মধ্যে পার্থক্য। একটি হোমওয়ার্ক দিয়ে দিতে হবে না? তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ হবে ভাইরাসের পরজীবিতা বলতে কি বোঝায়, ইমার্জিং ভাইরাস কি। তোমরা লিখছো অবশ্যই, ভাইরাসের পরজীবিতা বলতে কি বোঝায়, ইমার্জিং ভাইরাস কি, আর টিএমবি আর টোবাকো মোজাইক ভাইরাসের গঠন। তোমরা নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে চলতেছো। স্বাস্থ্যবিধি মেনে চলবা, নিজের শরীরের দিকে খেয়াল রাখবা, সাথে সাথে পরিবারকেও সতর্ক অবস্থানে রাখবা। আর তোমাদের পরীক্ষার যে সিলেবাসগুলো ছিল, আমি একে একে সিলেবাসগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। অণুজীব, মাইক্রো, আমরা এই অধ্যায়টা কি পড়াচ্ছি? অণুজীব, মাইক্রো অর্গানিজম। তাহলে অণুজীব কাকে বলে? যাদেরকে খালি, আমি আবার পুনরাবৃত্তি করতেছি গত ক্লাসগুলো, তোমাদের মনে আছে কিনা? অণুজীব কাকে বলে? অণুজীব কাকে বলে? যাদেরকে খালি চোখে দেখা যায় না, দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন পড়ে, তারাই হচ্ছে অণুজীব। আর ভাইরাস হচ্ছে একটি অণুজীব। তাহলে ভাইরাস সম্পর্কে আমরা কি পড়লাম? যেমন ভাইরাস কাকে বলে এগুলো পড়লাম, তারপরে ভাইরাসের যে জীবীয় এবং জড় বৈশিষ্ট্য এগুলো পড়লাম, এবং ভাইরাস নির্দিষ্ট পোষক মাধ্যমে বংশ বিস্তার করে, তারপরে ভাইরাসের যে নির্দিষ্ট পরজীবিতা, বিভিন্ন ভাইরাসের নাম, তারপরে ভাইরাসের প্রকারভেদ, এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে টিএমবি এবং টিএমবি ভাইরাস থেকে তোমরা এতক্ষণ বললা যে এটি একটি উদ্ভিদ ভাইরাস। কেন উদ্ভিদ ভাইরাস? যেহেতু এটার মধ্যে আরএনএ থাকে। তা টিএমবি ভাইরাস এবং এইচআইভি ভাইরাসের মধ্যে কি রকম পার্থক্য থাকতে পারে,
টিএমবি ভাইরাস আমি বলেছি যে দণ্ডাকার, তাহলে এইচআইভি ভাইরাস হবে গোলাকার। হ্যাঁ, তারপরে টিএমবি ভাইরাসে একসূত্রক আরএনএ খণ্ড বিদ্যমান থাকে, আর এইচআইভি ভাইরাসে একসূত্রক দুটি একসূত্রক আরএনএ থাকে। তাহলে দুটি যদি একসাথে থাকে তাহলে এটা অনেকটা ডিএনএর মতো দেখা যাবে। তাহলে এতে দুটি একসূত্রক আরএনএ খণ্ড বিদ্যমান থাকে। রোগ সৃষ্টি করে, যেমন টিএমবি ভাইরাস কোথায় রোগ সৃষ্টি করে? তামাকের মধ্যে, টোবাকো মোজাইক ভাইরাস যেহেতু এটা তামাকের মধ্যে রোগ সৃষ্টি করে। আর এইচআইভি ভাইরাস এইডস রোগ, কি ভয়াবহ রোগ, নাম শুনলেই ভয় লাগে, তাই না? তাহলে এই এইডস রোগের জন্য আমাদের কিছু নিয়ম নীতি, ধর্মীয় অনুশাসন এগুলো মেনে চলতে হয়। তাহলে আমরা সবসময় সকল ক্ষেত্রেই রোগ থেকে বেঁচে থাকতে পারবো। তাহলে এইডস রোগ কোথায় সৃষ্টি করে? মানুষের দেহে এইডস রোগ সৃষ্টি হয়। তাহলে বহিস্থ আবরণ বা এনভেলাপ বা খাম, তাহলে এরা ক্যাপসিডের বাইরে এনভেলাপ থাকে, আর ক্যাপসিডের বাইরে এইচআইভিরও ক্যাপসিডের বাইরে এনভেলাপ থাকে। প্রকৃতি, যেমন টিএমবি ভাইরাসের প্রকৃতি, এটি একটি উদ্ভিদ ভাইরাস, আর এইচআইভির হচ্ছে প্রাণী ভাইরাস। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে। ধন্যবাদ।